গল্পের নাম শালুক ফুলের লাজ নাই। পঞ্চম পর্ব। ধ্রুব ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যেই শঙ্কা ছিল তার মনে সেটাই সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব। এই অ্যালবামে শুধু শালুকের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত। খুব যত্ন করে ধ্রুব সব জমিয়ে রেখেছে। মাঝে মাঝে ধ্রুব নিজেই অবাক হয় শালুকের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। ধ্রুব নিজেকে সামলে রাখতে জানে, সেই সাথে সামলে রাখতে জানে নিজের সব মনের অনুভূতিকে। চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুবের চোখ গেল দেওয়ালের দিকে। মার্কার পেন দিয়ে লেখা, আমি ধ্রুব, সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য আমার সহজে টয়লেট পায় না। ধ্রুব প্রথমে হতভম্ব হয়ে গেল এই লেখা পড়ে, পর মুহূর্তে ফিক করে হেসে ফেলল। বিড়বিড় করে বলল, আমার বোকা ফুলটা জানে না তার এসব চালাকি সব আমার নখদর্পণে। শালুকের ছবির দিকে তাকিয়ে ধ্রুব বলল, প্রিয় বোকা ফুল, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু আমার ভীষণ চেনা, তেমনই ভীষণ চেনা তোমাকে। বাম হাতে এলোমেলো অক্ষরে এসব লিখলে কি আমি বুঝবো না বলো? তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মাঝে আমি নিজের অস্তিত্ব ভুলে যাই। বোকা ফুল, তুমি নিজেও তোমার নিজেকে এতটা বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। শালুকের এই লেখা দেখে ধ্রুবর মন হঠাৎ করেই ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো। শালুক লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে গুনগুন করে গাইতে লাগলো, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। নিচতলায় এসে ধ্রুব তার ভোল পাল্টে ফেলল। হাসি খুশি মুখটি আবার গম্ভীর হয়ে গেল। ধ্রুবর বাবা সেলিম সাহেব টিভিতে তখন নিউজ দেখছেন। ধ্রুব গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। স্পোর্টস চ্যানেলে দিয়ে খেলা দেখতে শুরু করলো। সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষে। কত বছর হলো ধ্রুব তাকে বাবা বলে ডাকে না। 10 বছর হয়ে গেছে। সেলিম সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি ধ্রুবকে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দিবে না তা তিনি জানেন, তবুও তিনি ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই, তিনি কারোর সামনে বিব্রত হন না। সাহস করে তাই ডাকলেন, ধ্রুব, ধ্রুব। ধ্রুব গান গাইতে লাগলো, সময় গেলে সাধন হবে না। 2 লাইন গেয়ে ধ্রুব হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে। দীপালিও তো এইরকম গান গাইতো, বলতে লজ্জা নেই। দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো ওই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতেই ধ্রুব কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক ছিঁড়ে যেই দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল, তাকে ধ্রুব বাহিরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুবভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে, তার যদি ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুব ভাইয়ের মনের সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুব ভাইকে ছোটবেলার মতো প্রাণবন্ত করে দিত। গোমড়া মুখখানা ঝামা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস তার কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপলা চুল বাঁধছে বসে বসে। 2 ঠোঁট থেকে হাসি ফুরোচ্ছে না তার। শালুক বোনকে এত খুশি দেখে বলল, কিরে আপা, এত খুশি যে তুই? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব। শালুক ফিসফিস করে বলল, আপা একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরও ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার। শালুক মুখ কালো করে বলল, প্লিজ আপা, শোন না, না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ, আমার পেট এখনই কেমন গুড়গুড় করছে। পেট ফেটে মরে যাব আমি নয়তো। মরে গেলে তোর বরের কি হবে বল? তোর বর অকালে শালিকা হারাবে। এই শোকে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা, ওরা খালামণির আদর পাবে না। ভাবতে পারিস কেমন মর্মান্তিক ঘটনা হবে এটা?
খালা খালা মানে বুঝিস তো তুই আপা, মায়ের বোন খালা, মায়ের চাইতে ভালা। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যেই সালামি পাবে সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকোলেট, জুস এসবে কেউ ভাগ বসাবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুকে চাপা দিয়ে রাখবে। অবুঝ শিশুর বুকে কী যন্ত্রণার পাহাড়, কেউ বুঝে না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নুদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, না খালামণি, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমাদের আম্মু চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথাগুলো বলো, তবুও আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপা এই দেখ, আমার 2 চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাষাণ মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না। শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদেরও এত কষ্ট, ওদের মা হিসেবে আমি না হয় কথাটা শুনে তোর মন হালকা করি। শালুক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দেব, শুধু তুই না, যদি আমাদের বাসার নয়না আপার পুচকি মেয়েও শুনে, যে এখনো কথা বলতে পারে না, সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারে। এই রকম একটা কাণ্ড ঘটে গেছে। শাপলা বিরক্ত হয়ে বলল, তো গিয়ে নিধিকে বল না, বেচারা এক সুযোগে কথা বলা শিখে যাবে। শালুক ঠোঁট উল্টে বলল, আমি চাইলেই নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে তো আবার সমস্যা, অকালপক্ষ হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালুক লঙ্ঘন করে না। রুলস ইজ রুল, সবার জন্য নিয়ম সমান, এই ভেবেই ওকে বলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন, তুই যা বলার 30 সেকেন্ডে বল, বলে বিদায় হ আমার রুম থেকে। শালুক হতাশ হয়ে বলল, পেঁচামুখোটা একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুকের ভেতর ধক করে কেঁপে উঠল, উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো স্বরে শালুককে জিজ্ঞেস করল, কার প্রেমে পড়েছে দুবো ভাই? শালুক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিছু বলবো না। শাপলা মিনতির স্বরে বলল, বোন, না প্লিজ বল না, এখন তুই না বললে আমি মরে যাব উত্তেজনায়, প্লিজ। আমি মরে গেলে আমার বাচ্চারা মা হারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? শালুক হেসে বলল, অবশ্যই পারবো, তুই মরে যা, ওদের জন্য এই শালুক একলাই 100, ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না। শাপলা ব্যাগ থেকে 100 টাকার একটা নোট শালুকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার, আমার কুচু পুচু টুনুমুনু তুই। শালুক হেসে ফেলল শাপলার কথার ধরন দেখে, তারপর বলল, আর 50টা টাকা দে আপা। শাপলার অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালুক বলল, আচ্ছা থাক তাহলে। ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জানিস আপা। তারপর চুলের গাজরা, আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতেই উনি হেসে বলল, উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সেই তার কেশবতী। শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো। শালুককে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে এবার। শালুক উঠতে যেতেই মতির মা এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনারা এইখানে বইসা রয়েছেন, নিচে তো জহির ভাইজান আইসা হাজির, বড় আম্মায় সবাইরে ডাকে। শাপলা শালুক 2 বোনই নিচতলার দিকে গেল। আশা তার সাদা টি শার্টটা পরে নিচে নামতেই দেখল সবাই মিটিমিটি হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। হার্দিকা ফার্দিকা দেখলে মনে হয় চামচিকা। আশা পাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় ঠাসা। আশা চমকে উঠল এসব শুনে। আদনান এগিয়ে গিয়ে টি শার্টের পিছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। তারস্বরে চেঁচিয়ে বলল, রাবিশ, এসব কে লিখেছে আশার টি শার্টে?
কেউ কোনো জবাব দিল না। ধ্রুব আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতাটা পড়ল। তার ভীষণ হাসি পেল। হাসি সামলে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমের দেওয়ালেও কে কী সব হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া। দুইজনের লেখাই তো সেম মনে হচ্ছে। সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার। কালপ্রিট এখানেই আছে। শালুকের ভীষণ হাসি পেল এই কথা শুনে। মনে মনে বলল, এই শালুককে ধরা এত সহজ না। শালুকের মাথায় বুদ্ধি কিলবিল করে, বুঝলি? আমার বাম হাতে ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনার সাধ্য তোর মতো পেঁচা মুখর নেই। বাবা এবং সৎ মায়ের সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলল, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয়। ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথেই ম্যাচ করছে না। আদনান চিন্তিত হয়ে বলল, আফিফার কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে। ধ্রুব মাথা নেড়ে বলল, হতে পারে। শালুক মনে মনে বলল, বড় গাধা আর ছোট গাধা, দুই গাধা আজীবন তপস্যা করলেও শালুকের মতো ট্যালেন্টেড হতে পারবি না। শালুককে ধরার তোদের কাজ নয়। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল, হাসলে তাকে ভীষণ মিষ্টি লাগে। আজাদ সাহেব বাসায় এলেন রাত 11টার দিকে। বাজারে তাদের 3 ভাইয়ের 12টা দোকান আছে, একজনের 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবার ব্যবসায় লাভবান হয়ে আরও 3খানা দোকান কিনেছেন। শালুকের ফুপু লিলির নামেও আছে 3টি দোকান। শালুকের দাদা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনি দূরদর্শী হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর পরিমাণ জায়গা জমি কিনে রেখেছেন। বাজারের দোকান ছাড়া ও তার নিজের নামে এখনও 2খানা ইটের ভাটা, সমিল, জেলা শহরে 4টি গুদাম ঘর, 3টি চালের আড়ত আছে। চরে নিজের প্রচুর জমি আছে, যা বর্গা দেওয়া আছে। বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন। ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার উপর নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন। অনেক দিন পর ভাগ্নেকে দেখেছেন। লাজুক মুখচোরা এই ছেলেটা সবসময় আড়ালে থাকে। 3 ভাই, 3 জা, 1 ননদ, শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সজীব জেলা শহরে তার নিজের 2টো দোকান আছে, একটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারি। ছেলের বায়োডাটা বের করে আজাদ সাহেব দেখালেন। ছেলে একটু খাটো শুধু। আফিফার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, সেখানে ছেলের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। এছাড়া ছেলের আর কোনো দিক দিয়ে কমতি নেই। লিলি বেগম বললেন, ছেলের লেখাপড়া আছে তো ভাইজান? ছেলের টাকা পয়সা যাই থাক, লেখাপড়া হচ্ছে গিয়া সবচেয়ে বড় সম্পদ মানুষের। আজাদ সাহেব বললেন, ছেলে বিএ পাশ করেছে লিলি। সব কিছু খবর নিচ্ছি আমি 1 সপ্তাহ ধইরা। মা নাই সংসারে, বোন 2টা বিয়ে দিয়ে দিছে। ছেলে ভাই একটাই, নির্ভেজাল সংসার। এখন কি করমু, ওদেরকে আসতে কমু? ওরা তো চীনা জোকের মতো লাইগা রয়েছে। ওদের কোনো দাবি দাওয়া নাই, ওরা শুধু মেয়েটারে চায়। সেলিম সাহেব বললেন, চেয়ারম্যান সাহেবরে তো চিনেন ভাইজান, যেই লোভী উনি তা এলাকার সবাই জানে। আদিবা বেগম বললেন, আহা মেজো মিয়া, এই দুনিয়ায় সব মানুষই চায় একটু বড় হইতে, সেইটারে লোভ বলা ঠিক না। নুরুল ইসলাম সাহেব বুঝলেন তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে, বিধায় সবাইকে জানাচ্ছেন। গলা খাঁকারি দিয়ে তিনি বললেন, সবার আগে আমার নাতনিরে ডাকো, ওর কোনো পছন্দ আছে কি না জানুন দরকার আগে। কি বলেন আব্বা আপনি এসব? আফিফার আবার কিসের পছন্দ? আমরা যাই কমু তাই হইব। এরকম মেয়ে আমি জন্ম দিই নাই যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করবে। আমার মেয়েরে আমি ভালো করেই চিনি। লিলি বেগম মাথা নিচু করে ফেললেন। তিনি জানেন এই কথাটা নয়নাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে, তার জন্য বড় ভাবি এই কথাটা বলেছে। আজাদ সাহেব বললেন, আমি তাইলে ওদেরকে বলি,
আগামীকাল দুপুরে আসার জন্য। নুরুল ইসলাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আরও একবার ভেবে দেখে সিদ্ধান্ত নাও, আর একটু খোঁজ নাও। এখনকার যুগ, এটা আর কিছু বলবো না। এরপরেও যদি তোমরা মনে করো তোমাকে কোনো সমস্যা নাই, তাইলে আল্লাহর উপর ভরসা করে ওদের আসতে বলো। আদিবা বেগমের মুখ হাসি হাসি হয়ে গেল। এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে। সেই শুরু থেকেই তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে, এটা কি চারটিখানি কথা? সবাই ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে লিলি বেগম মেয়ের হাত ধরে বললেন, এরকম কাজ করলি রে মা, এখনও খোঁটা শুনতে হয়। নয়না জেগেই ছিল, মেয়েকে খাওয়াচ্ছে। মায়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল তার। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। নয়নার মনে হলো তার চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাহিরে। নিজের চোখ মুছে নয়না বলল, দোষ কি আমার একার ছিল মা? লিলি জবাব দিলেন না। নাতনির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পুরুষ মানুষের দোষ কেউই দেখে না মা। এই সমাজ এরকমই। পুরুষের বেলায় যেটা পাগলের মতো ভালোবাসা, নারী করলে সেটা হয়ে যায় অসভ্যতা। নয়না মেয়েকে বুকে জড়িয়ে বলল, আমিও সব ভুলে গেছি মা। নিধির বাবা ভীষণ ভালো মানুষ। আমার সব অনুভূতিকে সে সম্মান দেয়। আমার সব পাগলামি জেনেও সে আজ পর্যন্ত কখনো একটা প্রশ্নও করেনি। আমি খুব ভালো আছি মা। পুরনো ঘাতও শুকাতে একটু সময় লাগছে আমার। বিশ্বাস করো মা, আদনান ভাইয়ের জন্য আমার মনে ভালোবাসার এক ফোঁটা অনুভূতিও নেই। যা আছে তা শুধু ঘৃণা। লিলি বেগমের মুখে হাসি ফুটে উঠল। সকালে ঘুম থেকে উঠতেই শালুক দেখে বাড়িতে কেমন সাজ রব। শালুকের মন আনন্দে নেচে উঠল। মন বলছে আজকে বাড়িতে একটা কিছু হতে চলেছে, তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না। স্কুলে না যাওয়ার আনন্দে শালুক কিছুক্ষণ দোতলার এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো। স্কুল মিস গেলেই শালুকের ইচ্ছা হয় পাখির মতো উড়তে। বারান্দায় দৌড়াতে অসুবিধা হচ্ছে দেখে শালুক ছুটে গেল নিচের বাগানে। লাফাতে লাফাতে খেয়ালই করলো না ছাদের উপর থেকে এক জোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। নাস্তার টেবিলে বসে সবাই জানতে পারল আজকে আফিফাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আফিফার মুখ শুকিয়ে গেল এই কথা শুনে। মতির মা এক স্তূপ রুটি রাখতে রাখতে বলল, আজকে আমি বড় ভাইয়ের আনা নয়া শাড়িটা পিন্দুম। এরকম একটা খুশির খবর অনেক দিন পাই নাই। আফিফা খাবার রেখে উঠে চলে গেল নিজের রুমে। শালুক লাফিয়ে উঠল শুনে। আবার বিয়ে হবে মানে বাড়িতে একটা উৎসব হবে, তার মানে অনেক দিন স্কুল মিস দেওয়া যাবে। সামনে যে প্রিটেস্ট এক্সাম, আপাতত তাহলে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এমনিতেও এসব নিয়ে শালুক তেমন চিন্তা করে না। জীবনে বহুত পরীক্ষা আসবে যাবে, ফেল হবে, তাতে কি হয়েছে? সে যে পরীক্ষায় অ্যাটেন্ড করছে, এটাই তো সবচেয়ে বড় কথা। শালুকের এই উড়ু উড়ু ভাব দেখে ধ্রুব গম্ভীর মুখে বলল, ছোট চাচা, শাপলা শালুকের তো সামনে প্রিটেস্ট মনে হয়। ওদের লেখাপড়ার কি অবস্থা? স্কুল কলেজে তো যাই বলে মনে হয় না একজনও। ফয়েজ আহমেদ চিন্তিত হয়ে বললেন, আর বলিস না বাবা, শাপলার তো লেখাপড়া ভালোই চলে। এসএসসিতেও ভালো করেছে, এবার ইন্টারেও ভালো করবে আশা করি। বিপাকে আছি আমার শালুককে নিয়ে। কোনো মতেই ওরে লেখাপড়ায় মনোযোগী করা যায় না। নিজে পড়ে না, কারোর কাছেও পড়ে না। টিউটরও রাখতে পারি না। এক সপ্তাহ টিকে ওর সব টিচার, তারপর নিজ দায়িত্বে বিদায় নেয় ওনারা। আমার পরিবারের সবাই এত ট্যালেন্টেড, অথচ এই মেয়েটা যে কেন এমন হলো। আচ্ছা, তুই তো অনেক দিন বাড়িতে আছিস, তুই একটু দেখ না ওর পড়াটা। বাবার কথা শেষ হতেই শালুক যেন ভিড়মি খেল। শাপলা বলল, বাবা, আমারও তো টিচার দরকার। ধ্রুব ভাই তাহলে আমাদের দুজনকে পড়াক। ধ্রুব গম্ভীর হয়ে বলল, আমার পক্ষে সম্ভব হবে না চাচা, তবে আপনি বললে আমি ওদের জন্য ভালো একজন টিচার ঠিক করে দিতে পারি। আমার এক ফ্রেন্ড আছে, আমরা ইন্টার পর্যন্ত একই সাথে পড়েছি, পলক ওর নাম, আপনি চিনবেন হয়তো। চেয়ারম্যান চাচার ছেলেও। যদিও কাউকে পড়ায় না, তবে আমি রিকোয়েস্ট করলে পড়াবে হয়তো। ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে এখন, এলাকাতেই থাকে। শালুকের মুখ বেদনায় নীল হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে বুঝি। আদনান হাসতে হাসতে বলল, এই গোবরের বস্তাকে পড়াবে পলক? পাগল হয়ে যাবে ও একে পড়াতে গেলে। চেয়ারম্যান চাচা নির্ঘাত মামলা করবে আমাদের সবার নামে তখন। একটা হাসির রোল পড়ে গেল আদনানের কথায়। লজ্জায় অপমানে শালুকের চোখে পানি চলে এলো।
কোনো কথা না বলে শালুক টেবিল থেকে উঠে চলে গেল। ধ্রুব মাথা নিচু করে খাচ্ছিল। শালুককে উঠে যেতে দেখে কিছুক্ষণ চুপ করে রইল। শালুককে যতক্ষণ পর্যন্ত দেখা গেল, তারপর আদনানকে উদ্দেশ্য করে বলল, শালুককে নিয়ে এই ধরনের কথা সবসময় বলবে না ভাইয়া। ও ছোট মানুষ, একটু বেশি চঞ্চল হয়তো। সবাই তো একরকম হয় না। যখন তখন ওকে এসব বললে ওর মন আরও খারাপ হয়ে যাবে। আমাদের উচিত ওকে উৎসাহ দেওয়া, এভাবে লজ্জা দেওয়া না। আশা কফিতে চুমুক দিয়ে বলল, ধ্রুব সঠিক কথা বলেছে। এভাবে ওকে নিয়ে মজা করা ঠিক না। আদনানের কিছুটা গায়ে লাগলো। আশা ধ্রুবকে সমর্থন করায়। কিছুটা অপমানিতও বোধ করলো আদনান। ধ্রুবকে উদ্দেশ্য করে আদনান বলল, ভূতের মুখে রাম নাম। তুই নিজেই বুঝি সাধু পুরুষ? তুই নিজেই তো শালুককে এসব বলতি আগে, এখন এত ন্যাকামি করছিস যে হঠাৎ? ধ্রুব আগের মতো গম্ভীর গলায় বলল, শালুক তখন ছোট ছিল ভাইয়া, এখন ও ছোট নেই। আশা করছি তোমাকে আমার এক্সপ্লেন করে বলতে হবে না টিন এজ ছেলে মেয়েদের সাথে আমাদের কী রকম বিহেভিয়ার করা উচিত। এই বয়সে যেটা শাসন দিয়ে হয় না, সেটা ভালোবাসা দিয়ে করাতে হয়। বাবা চাচা উঠে যেতেই আদনান কটাক্ষ করে বলল, তোকে না করছে কে তোকে ধ্রুব? যা না, তুই গিয়ে শালুককে ভালোবাসা দিয়ে পড়ানো শুরু কর। দেখ গোবরে পদ্ম ফুল ফোটাতে পারিস কি না। ধ্রুবর ভীষণ রাগ হলো আদনানের এরকম বেয়াদবের মতো কথা শুনে। সরাসরি আদনানের দিকে তাকিয়ে ধ্রুব বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভাইয়া। স্থান কাল পাত্র বুঝে কথা বলার ম্যানার যদি ভুলে গিয়ে থাকো, তবে আমার কাছে এসো, আমি শিখিয়ে দেব। মুখ থেকে যখন যা বের হয় তা বলেই নিজেকে খুব স্মার্ট ভেবো না। মনে রেখো, যেটাকে তুমি তোমার নিজের চোখে স্মার্টনেস হিসেবে দেখছো, সেটাতে হয়তো সবার কাছে তোমাকে ওভার স্মার্ট লাগতে পারে। নিজেকে এতটাও হাসির পাত্র করো না। রাগে আদনান কথাই বলতে পারল না যেন। ধ্রুব কি ঠান্ডা মাথায় তাকে অপমান করেছে। সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মিটিমিটি হাসছে। ধ্রুব উঠে যেতেই আশা আদনানের দিকে তাকিয়ে বলল, ধ্রুব ভুল কিছু বলেনি আদনান। মাঝে মাঝে তুমি ভীষণ ওভার স্মার্ট হয়ে যাও, আমার নিজের কাছেই তা হাস্যকর লাগে তখন। ধ্রুব ভীষণ ম্যাচিওর পার্সন, ওর থেকে অনেক কিছু শেখার আছে তোমার। আদনানের চোয়াল শক্ত হয়ে গেল এসব কথা শুনে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, আমাকে জ্ঞান দিতে এসো না আশা। কিছুক্ষণ পর সবাই ডাইনিং থেকে উঠে গেলে আফিফা দাদির ঘরে যায়। সিতারা বেগম পান খাচ্ছেন জর্দা দিয়ে। জর্দার মাতাল করা ঘ্রাণে রুম ভরে গেছে। এই শোভা জর্দা সিতারা বেগমের প্রিয় জর্দা। সবাই ভুলে গেলেও ধ্রুব দাদির এই প্রিয় বস্তুর কথা ভুলে না। যদিও 3 বেলা রুটিন করে জর্দা খাবার অপকারিতা ব্যাখ্যা করে দাদিকে। সিতারা বেগম অতি আগ্রহ নিয়ে নাতির সব কথা শুনে। যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে হ্যাঁ বলে, যেখানে না বলা দরকার সেখানে না বলে। নাতির সব কথায় সায় দিয়ে শেষে হেসে বলে, দে ভাই আজকা একটু খায়, বাঁচমু আর কতদিন, মনের খায়েশ না মিটাইয়া মরতে চায় না। আফিফাকে দেখে সিতারা বেগম হেসে বললেন, বিয়ার কইন না আমার ঘরে যে হঠাৎ? কিলো বইন, কি খবর? ডর লাগতেছে বুঝি? ডরের কিছু নাই বইন। আফিফা চেয়ারে বসে দাদির দিকে তাকিয়ে বলল, এই বিয়ে আমি করতে চাই না দাদি, আমি অন্য একজনকে পছন্দ করি। সিতারা বেগম আঁতকে উঠলেন নাতনির কথা শুনে। ভয়ার্ত সুরে বললেন, কারে? আফিফা মাথা নিচু করে বলল, জহির ভাইকে। যদিও উনি জানেন না, সেটা আমি কখনো ওনাকে বলতে পারিনি, তবে আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না দাদি। সিতারা বেগমের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। নয়নার বিয়ের সময় এরকম একটা ঘটনা ঘটেছে। চোখের সামনে সেসব ভেসে উঠল। আদনানের জন্য নয়না ব্যাকুল হয়ে কাঁদছিল। সেই সময় আদনানের মা লিলিকে চূড়ান্ত অপমান করল। অথচ দোষ শুধু নয়নার ছিল না, সেটা সবাই জানত। আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কি করবে সিতারা বেগম? মতির মা দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল। তারপর মুহূর্তের মধ্যে বাড়ির সবাই জেনে গেল আফিফা জহিরকে পছন্দ করে। সবার হাসি খুশি মুখটা কালো হয়ে গেল। তলে তলে এই মেয়ে এসব ভেবে রেখেছে। জানতে পেরে আদিবা বেগমের প্রেশার হাই হয়ে গেল। তিনি কিনা রাতেই এই মেয়েকে নিয়ে আরও বড় বড় কথা বলেছেন। আদনান তেড়ে এলো আফিফার দিকে। ধ্রুব তাকে থামাতেই আদনানের রাগ আরও বেড়ে গেল। ধ্রুবর কলার চেপে ধরে বলল, আফিফা আমার বোন, তুই মধ্যখানে বাধা দেয়ার কে ধ্রুব? আদনানের হাত থেকে নিজের শার্টের কলার সরিয়ে ধ্রুব বলল,
আফিফা তোমার যেমন বোন তেমন আমারও। ওর ভালো মন্দ তোমাকে যেমন স্পর্শ করে তেমনি আমাদেরও করে। এভাবে রেগে গেলে সব সমাধান হবে না। সব কিছুতে রাগ হয়ে গেলে একসময় দেখবে তোমার পাশে আর কেউই নেই। আজাদ সাহেব জহিরকে ডেকে জিজ্ঞেস করতে জহির মাথা নিচু করে বলল, আফিফার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই মামা। আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি। ও যদি এসব ভেবে থাকে তবে সেটা ওর একপাক্ষিক ব্যাপার। তবে আমি এরকম কোনো ব্যাপার ঘটুক তা চাই না। দরকার হলে আমি আজকের ট্রেনেই চলে যাব। আপনারা আফিফাকে বোঝানোর চেষ্টা করেন। সব শুনে নয়নার বেশ ভালো লাগলো। বড় মামির পাশে বসে নয়না ফিসফিস করে বলল, মামি এবার বুঝেছ তো কেমন লাগে? মেয়ের কষ্ট একদিকে দেখবে আর জ্বলবে। আমার মায়ের কষ্ট এবার বুঝবে। আমাকে নিয়ে সব সময় খোঁচা দিয়ে কথা বলো আমার মাকে। এবার নিশ্চয়ই টের পাচ্ছ মায়েদের কেমন লাগে। আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে। যে কোনো সময় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পিছনে দাঁড়িয়ে আছে। একটু দূরেই আদনান বসে রাগে ফুঁসছে। আফিফা বারবার চোখ মুছছে। আজাদ সাহেব ধমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল। আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব, মনে রাখিস। তবুও তোর বিয়ে হবে আমার পছন্দের ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না। শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। সবার থমথমে মুখ দেখে শালুকের আরও ভয় করছে। আফিফা জবাব দিল না। আদনান চিৎকার করে বলল, ধরে কষে একটা থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বেয়াদব হয়েছে। আফিফা চট করে জবাব দিল, তোমার মতো বেয়াদব তো হয়নি। বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছো তেমন তো করিনি। আদনান চমকে উঠে আশার দিকে তাকালো। ডাইনিং টেবিলের চেয়ারে বসে আশা মিটিমিটি হাসছে। আশা কি কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগড়ানো যাবে না। সব ফাঁস করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ উপরের দিকে তুলে ধরে নরম স্বরে বললেন, দেখ মা, যদি এমন হতো যে জহিরও তোকে পছন্দ করে তাহলে না হয় একটা ব্যাপার ছিল, আমরা ভাবতাম বিষয়টি নিয়ে। জহির আমাকে বলে দিয়েছে ইতিমধ্যে সে প্রয়োজন হলে বাড়ি থেকে চলে যাবে। তাহলে তুই বল, এই মুহূর্তে আর তোর কি করার আছে? আফিফা জবাব দিল না। সে নিজেও জানে তার কিছু করার নেই। তবুও একটা চান্স পেতে চেয়েছে। জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা। জহির ভাই রাজি থাকলে এক হিসেব, আর না থাকলে অন্য হিসেব। অশ্রু টলটল চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার আর কিছু বলার নেই ধ্রুব। আমি তবুও এখন নিজেকে বুঝাতে পারবো এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছি জহির ভাইকে। সে আমাকে প্রত্যাখ্যান করেছে। আজ যদি এই কথাটা না বলতাম সারা জীবন আমার আফসোস থেকে যেত, এই ভেবে যে কেন একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কি করবে বুঝতে পারল না। নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে জহির বসে বসে নখ কাটছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় দেওয়া শিখেছে দেখেছিস তুই? দেখ না আমার নাকের কি অবস্থা করেছে পাজিটা। নয়না ভাইয়ের সামনে বসে বলল, আফিফা ভীষণ কাঁদছে। জহির হেসে বলল, সে তো আমি নিজেও দেখেছি আমার বোনকে কাঁদতে। তাতে কি? আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছে? আদনান যে এরকম একটা বিট্রে করলো, কেউ কি একবার একটা কথা বলেছে ওরা? তাহলে আফিফা কাঁদলে আমার কি? এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি। আমি এসবে জড়িত ছিলামই না কখনো। তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়না ভাইয়ের হাত চেপে ধরে বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে। তারপর বলল, আমার মনে যে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না। একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে। 2 সিএনজি করে মোট 10 জন। বাইকে করে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা সাজ দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্ট আর লুঙ্গি পরেই নিচের দিকে যেতে নিতেই শালুকের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার। যেন শালুক নয়, একটা ক্লাউন দাঁড়িয়ে আছে তার সামনে। তবুও রক্ষা, মাথায় হিজাব থাকায় একটু ভদ্র লাগছে তাকে। কোনো কথা না বলে ধ্রুব চলে গেল। পলকও এসেছে সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো। সবাইকে সোফায় বসতে বলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে এলো।
আদনান আশার হাত ধরে নেমে এলো নিচে। শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষেতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সী দুটো মেয়ে এসেছে। ওরা পুরো বাড়ি ঘুরে দেখছে। মধ্যবয়সী 3জন মহিলা উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল। তারপর ফিসফিস করে কানাকানি করে নিজেদের মতো উপরের দিকে গেল। শালুকের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে হঠাৎ করে। মহিলা 3জনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে গেল। তারপর বের হলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে ভাগ করতে। শালুকের এরকম সাজ দেখে মেয়ে দুটো হেসে ফেলল। একজন অন্যজনকে ফিসফিস করে কিছু বলল। শুনতে না পেলেও শালুক বুঝতে পারল ওকে নিয়েই কিছু বলছে ওরা। হঠাৎ করেই শালুকের মন খারাপ হয়ে গেল। ওরা কি শালুকের সাজ নিয়ে কথা বলছে? রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল। তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল। কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেললো রাগ করে। তারপর গায়ের টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতি 3 পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফার দাদি মেহমানদের সামনে গেল। শাপলা, শালুক, ধ্রুবর বোন দিবা আসতে নিতেই ধ্রুব ধমকে দিয়ে 3জনকে উপরে পাঠিয়ে দিল। সব নাস্তা টেবিলে এনে ধ্রুব উপরে গেল। তারপর 3জনকে ধমক দিয়ে বলল, বিয়ে হবে আফিফার, তোদের লজ্জা করে না? ধেই ধেই করে সেজেগুজে ওদিকে যাচ্ছিস, দেখে মনে হয় যেন তোদের দেখতে এসছে পাত্রপক্ষ। শালুক মুখ বাঁকিয়ে বলল, আমি কি সেজেছি নাকি? ধ্রুব ভালো করে তাকিয়ে বলল, একবার তো একেবারে জঙ্গলিদের মতো সেজেছিলিস, হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পরেছিস তুই? হিজাবে এত দাগ কেন কলমের? এই, তোর কি খাতা নেই? হিজাবে এত আঁকিবুকি করে রেখেছিস কেন? শালুক মাথা নিচু করে বলল, আমি তো হিজাব পরি না, অন্য হিজাব বেশি নেই, এটা আমার স্কুল ড্রেসের সাথে হিজাব। ধ্রুব বিড়বিড় করে বলল, খবরদার, পায়ের গোড়ালির নিচ দিয়ে ভেঙে দিব যদি 3জনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব চলে যেতেই শাপলার কলিজা মোচড় দিয়ে উঠল। আহা, এত যত্ন করা মানুষটা কিনা তার হবে না? সে নাকি অন্য কাউকে ভালোবাসে। শাপলা বিছানার উপর ধপ করে বসে পড়ল। তার কিছুই ভালো লাগছে না এখন। আফিফা আপার এসব দেখার পর শাপলা তওবা করেছে 100 বার। জীবনেও কাউকে বলবে না যে সে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো। আদনান আশাও বসলো তাদের সাথে খেতে। আজাদ ভাই 2 ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে। খেতে খেতে বিভিন্ন কথাই বলছে সবাই। ধ্রুব রান্নাঘরে আর ডাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি হাতে নিয়ে। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ করলেন। খাবার পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পক্ষ গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল। মেয়ে পক্ষের যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের কথা পাকা করে যাবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতেই আদিবা বেগম আদনানের উপর ঝাঁপিয়ে পড়লেন যেন। ছেলেকে ধমকে বললেন, বেআক্কেলের মতো যে খেতে বসে গেলি তুই! একবার এটা মাথায় ছিল না মেহমানদের খাবার এগিয়ে জুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো, আর তুই নাচতে নাচতে খেতে বসে গেলি। আক্কেল কি তোর কোনো দিন হবে না? আদনান লজ্জা পেল কিছুটা, কিন্তু কিছু বলল না। কিছু বললে মা এখন অনেক কথা শুনিয়ে দেবে। আশার সামনে প্রেস্টিজ রক্ষা করা এখন দরকার। আশা বলল, তোমাদের এই ব্যাপারটা খুব সুন্দর, আমি খুব এনজয় করেছি। আদনান, আমাদের বিয়ের সময়ও কি এরকম দেখাদেখি হবে? আমাকেও কি আফিফার মতো সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এসব লাগবে না। তোমার আর ভাইয়ার বিয়ের কথা তো সবাই জানেই। শুধু একটা ডেট ফিক্স করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। ধ্রুব আশার দিকে তাকালো। শ্যামলা বর্ণের লম্বা গড়নের এক মাথা ঝাঁকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পরতে দেখেনি কখনো। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতো হতে চায়। ওর মধ্যে কোনো স্বকীয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে তোমাকে দেখব। আদনান হেসে বলল, পাগল হয়েছ তুমি আশা? আমি আর লুঙ্গি? ইম্পসিবল। কিছুদিন পর আমেরিকান মেয়ে বিয়ে করে আমেরিকান হয়ে যাব। আমি নাকি এখন লুঙ্গি পরব? আশা কিছুক্ষণ ধ্রুবর দিকে থাকলো। ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে। তারপর বের হয়ে বাজারের দিকে গেল। শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো। ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে
আধ ঘন্টা চেষ্টা চালিয়ে গেল। আধা ঘন্টার চেষ্টার মধ্যে শালুক 2 পেজ ভর্তি করে ফেলল হাবি জাবি আঁকিবুকি করে। তারপর শালুক অনুধাবন করতে পারল সে যে আসলে এক লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে। আধা ঘন্টা পড়েও যদি এক লাইন মুখস্থ করা না যায় তবে সেই দায়ভার কি শালুকের? কিছুতেই না, বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তাদের। তারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি বলে নিজেকে বুঝ দিয়ে শালুক আনন্দ চিত্তে শাপলার রুমে গেল। শাপলার রুমে গিয়ে দেখল আফিফা, শাপলা, আশা, দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করল না। আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিচ্ছে। ধ্রুব এলো 8টার দিকে। ততক্ষণে আফিফার কান্না থেমেছে। হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি। তারপর শাপলার রুমে উকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা সবাই বসে আছে গোল হয়ে। গলা খাঁকারি দিয়ে ধ্রুব ভেতরে এলো। তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবার চলে গেল। দিবা হুমড়ি খেয়ে পড়ল ব্যাগের উপর। ভেতরে 2টো করে শপিং ব্যাগ, ব্যাগের উপর সবার নাম লেখা আছে। শাপলা খুলে দেখলো 6টা হিজাব। শালুক বিরক্ত হলো, আশার জন্যও হিজাব এনে রেখেছে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্য হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব রুমে রাখতে এসে টেবিলের উপর একটা নীল কাগজ দেখতে পেল। উৎসাহী হয়ে সেটা খুলতেই দেখল ভেতরে লেখা, ধ্রুবর ঘরের দেওয়ালে আশার টি শার্টে কে সব লিখেছে তার কেউ না জানলেও আমি কিন্তু জানি। ধরা পড়ে গেলে শালুক। শালুকের বুক কেঁপে উঠল এটা পড়ে। কে লিখেছে এটা? না, এই হাতের লেখা তো তার অচেনা। বোকা শালুক বুঝল না তার মতো অন্য কেউ বাম হাতে লিখতে পারে। তড়ি ঘড়ি করে কাগজটা ছিঁড়ে ফেলল। ধ্রুব শালুকের রুমে এসে বলল, তোর টিচার ঠিক করে এসেছি, আগামীকাল বিকেল থেকে তোকে পড়াতে আসবে। শালুক মুষ্টিবদ্ধ করে হাত পিছনে নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব চেয়ার টেনে বসল। জানিস আজকে কি হয়েছে? আমার কেশবতীর কথা বলেছি না তোকে? ওর জন্য হিজাব কিনতে গিয়েছি মূলত। তারপর মনে হলো বাসায় ওরা আছে, তাই সবার জন্য কিনলাম। শালুক মাথা নেড়ে বলল, বুঝেছি। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে তোর? এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? হাতে কি পেছনে? শালুক চমকে উঠে সব জানলা দিয়ে ফেলে দিল। টেবিলের উপর ছোট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে। ধ্রুব খুলে দেখল লেখা আছে, গেলে শালুক। শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি এটা, লাভ লেটার? শালুক ঘামতে লাগলো। কি জবাব দিবে শালুক? ধ্রুব ভাই যদি জানতে পারে তবে কি শালুককে আস্ত রাখবে? মনে মনে ইয়ানাপসি জপতে লাগলো শালুক। ধ্রুব মনে মনে বলল, একটা বোকা ফুলের জন্য কখনো উতলা হব তা কে ভেবেছে কবে? নিস্তব্ধ রাত। আফিফা ফুপিয়ে কেঁদে চলেছে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পরপর। আফিফার কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে। একে তো সে জহিরকে ভীষণ ভালোবাসে, তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফিফার একটুও পছন্দ হয়নি। কেমন কেমন যেন লেগেছে লোকটাকে, শেয়ালের মতো ধূর্ত যেন। এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায়? আফিফা তো এরকম চায়নি। জহির ভাইয়ের মতো শান্তশিষ্ট নরম মনের একজন মানুষকে চেয়েছে সে। যেই জহির ভাই ছোটবেলায় খেলার সময় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতো। সবাই যখন খেলতো জহির ভাই তখনও চুপ করে দাঁড়িয়ে থাকতো এক কোণে। ধ্রুব ভাই সব সময় তাকে টেনে খেলতে নিয়ে যেত। সেই মুহূর্তে জহির ভাই লাজুক ভঙ্গিতে হাসতো। খাবার টেবিলে সবার হাজার আবদারের ভিড়ে জহির ভাই থাকতো নীরব। যাই দেওয়া হতো বিনা বাক্য ব্যয়ে খেয়ে উঠে যেত। আফিফার মনে পড়ে আজ অবধি কোনো দিন জহির ভাই মুখ ফুটে কিছু খেতে চায়নি। হয়তো লজ্জা পেত ভীষণ। মামাদের বাসায় থাকছে, এই চক্ষু লজ্জায় জহির ভাই কখনো কারোর দিকে তাকিয়ে কথা বলেনি। আদনান ভাইয়ের সবসময় ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে যেত ঝগড়া। সব সময় আফিফা দেখেছে ধ্রুব ভাইকে ঢাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে। মুখচোরা জহির ভাই কেমন বিনীত ভঙ্গিতে চুপ করে থাকতো। আফিফার কিশোরী মন তো জহির ভাইয়ের এই লাজুকলতা, নীরবতা, মুচকি হাসি এসব দেখেই দ্রবীভূত হয়ে গেছে সেই কবে। ভালোবাসা কি অত হিসেব নিকেশ করে হয় নাকি? আফিফার রুমের দরজায় টোকা পড়ল।
চোখ মুছে দরজা খুলতেই দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে। আফিফা জিজ্ঞেস করার আগেই তিনি বললেন, আজকে তোর সাথে ঘুমাবো। বিয়ে হয়ে গেলে তো মা মেয়ে আর একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না, তাই চলে এলাম তোর রুমে। আফিফা হেসে উঠল। আফিফা জানে মায়ের ভয় আফিফা ভুলভাল কোনো কাণ্ড করে বসে কিনা তা নিয়ে। এজন্য পাহারা দিতে এসেছেন তিনি আফিফাকে। আদিবা বেগম মেয়ের হাত ধরতে আফিফা কেঁদে উঠল। মেয়ের এই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমেরও বুক কেঁপে উঠল। ভুল করছেন না তো তিনি? মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন। ছেলের অনেক টাকা পয়সা আছে, সব তো ঠিক আছে, তবে মেয়ের এই কান্না কিসের? কি করবেন কিছু বুঝতে পারছেন না। একবার কি জহিরকে বলে দেখবেন? জহির ছেলেটা তো খারাপ নয়, সব দিক দিয়েই ভালো, নিজেদের হাতের উপর বড় হওয়া ছেলে। পর মুহূর্তে মনে করল নিজের কৃতকর্মের কথা। লিলি কি আফিফাকে ছেলের বউ করতে রাজি হবে? তিনি তো রাজি হননি। আদনান বিদেশ যেতেই তিনিও তো মত বদলে ফেলেছেন। আদিবা বেগমের মাথা কাজ করছে না। মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে। বোবা কান্নার ফলে কেঁপে উঠছে সারা শরীর তার। জহির বসে আছে তার রুমের বারান্দায়। নিচতলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের। বাহিরে শুক্লপক্ষের চাঁদ উঠেছে, রূপলি আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। জহিরের ভীষণ মন খারাপ লাগছে। এরকম চাঁদনি রাত হলেই জহিরের মন খারাপ হয়ে থাকে। জহিরের বাবা নাজিমুদ্দিন এরকম এক চাঁদনি রাতেই ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে। স্পষ্ট মনে আছে সব জহিরের। জহিরের তখন 12 বছর বয়স, নয়নার 10 আর জাবির 7 বছরের। জহির সেদিনও জানালার পাশে বসে পড়ছিল। বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছে জহির। সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে ব্যাকুল হয়ে ডাকছে। জহিরও ছুটে গেল। 3 দিন ধরেই তার জ্বর ছিল। নয়নার 2 হাত বুকে চেপে ধরে রেখেছিলেন বাবা। জহির আর জাবির যেতেই জহিরকে বললেন, ভাই বোনেরে দেইখা রাইখো বাবা, আমার যদি কিছু হইয়া যায় মনে রাইখো, তুমি সবার মাথায় ছাতা হইয়া থাকুন লাগবো। তুমি রইদে পুড়বা, বৃষ্টিতে ভিজবা, তবে মা আর ভাই বোনেরে যেন রোদ বৃষ্টি ছুঁইতে না পারে, তাগো যেন কষ্ট না হয়। আমার নয়না মার মাথার উপরে তোমার বট গাছের লাহান থাকুন লাগবো বাবা। মরণের সময় পর্যন্ত মনে রাখো, আমার জীবনের সবচেয়ে আপন, আমার আদরের দুলালি, আমার কলিজার টুকরা তোমার বইনা ছিল। তারে খুশি রাখতে পারলে মরণের পরেও আমার কোনো কষ্ট থাকবে না। নিজের অজান্তেই জহিরের 2 চোখ ভিজে গেল। কই, সে তো পারল না বাবার কথা রাখতে। নিজের বোনের আহাজারি জহির নিজ কানে শুনেছে। পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে। তবুও বড় মামির মনের পাথর গলেনি। অথচ সবাই জানতো আদনান আর নয়নার ভালোবাসার কথা, এবং ওদের বিয়ে হবে এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল। আদিবা বেগমও তো এসব নিয়ে কত হাসি তামাশা করতেন নয়নার সাথে। সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে। আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথা মনে পড়লেই। রুমের খোলা দরজা দিয়ে কারো প্রবেশ হয়েছে টের পেতেই জহির বারান্দা থেকে রুমে এলো। আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হলো। সেসব বুঝতে না দিয়ে হেসে বলল, কী রে, এত রাতে তুই? কিছু লাগবে? কোনো সমস্যা হয়েছে কারো? আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরল। জহিরের বুকে মাথা গুঁজে কেঁদে উঠল। এক ঝটকায় জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফার থেকে দূরে সরে দাঁড়ালো। তারপর বলল, মাঝরাতে আমার রুমে এসে এসব কী করছিস তুই? পাগল হয়েছিস? বের হ আমার রুম থেকে। আফিফা ফ্লোরে বসে পড়ে বলল, কেন জহির ভাই, কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমার কি দোষ বলো? একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হয় তোমার? আমি ভিখারির মতো তোমার কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাই জহির ভাই। জহির কঠোর স্বরে বলল, দেখ আফিফা, আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না। তোকে আমি কখনো সেভাবে দেখিনি। তাছাড়া আমারও তো মন আছে, আমার মনও তো তোকে চাইতে হবে। আমার মনে এরকম কিছু চাই না। তুই আমার মামাতো বোন আছিস, সেটাই থাক। আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা কর। আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না। আফিফা এগিয়ে যেতে নিল জহিরের দিকে। জহির আরও 2 পা পিছিয়ে গিয়ে বলল, খবরদার আফিফা, কাছে আসবি না। এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা, তবে ভালো হবে না। তোর প্রতি আমার 1 ফোঁটা ইন্টারেস্টও নেই।
আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি। আশা করি এরপর তোর আর কিছু বলার থাকবে না। যা আমার রুম থেকে, কেউ দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে। আফিফা কেঁদে বলল, যাব না, আমি এখানেই থাকবো, এই ফ্লোরে মাথা ঠুকে মরে যাব। রুমের বাইরে দাঁড়িয়ে আদিবা বেগম সব শুনলেন। মেয়েকে বিছানা ছাড়তে থেকে তিনি পিছু নিয়েছেন, মেয়েকে বাধা দেননি তিনি। রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে তুললেন। বিনা বাক্য ব্যয়ে আফিফা মায়ের সাথে চলে গেল। ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তে। বাড়িতে থাকলে আফিফা কখন কোনো পাগলামি করে বসে কে জানে। এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে। ফজরের নামাজের পরেই জহির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাবার আগে নয়না একবার বলল, একবার ভেবে দেখ আফিফাকে নিয়ে ভাই। জহির হেসে বলল, মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না, সেটা আমার নেই আফিফার জন্য। বড় মামির উপর রাগ হচ্ছে পরের ব্যাপার, জোর করে কি কিছু হয়? সকালবেলা শালুক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুলে যাওয়ার জন্য। কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান ঘ্যান করেছে আফিফার শ্বশুরবাড়ি দেখতে যাওয়ার জন্য সবার সাথে। বাবা যেই একটু নরম হলো সম্মতি দিতে যাবেন, সেই মুহূর্তে জমের মতো হাজির হলো ধ্রুব ভাই। কড়া গলায় শালুককে জিজ্ঞেস করলো, লাস্ট কবে স্কুলে গিয়েছিস? শালুক জবাব দিতে পারল না। স্কুলে টানা কয়েকদিন ধরে যাওয়া হয় না। ফয়েজ আহমেদ সেই কথা শুনতেই বললেন, না না, তোর এক্সাম সামনে, এখন স্কুলে যেতে হবে, তোর ওখানে যাওয়া চলবে না। বিয়ে হলে যাওয়ার অনেক সুযোগ হবে, এখন তুই স্কুলে যা। সেই থেকে শালুকের মন খারাপ। শালুক স্কুলে যাবার সময় দেখল আশা একটা হিজাব পরে নিচে এসেছে। ধবধবে ফর্সা আশার গায়ের রং। বাবা আমেরিকান হওয়ায় আশা বাবার গায়ের রং পেয়েছে। তেমনি লাল চুল, দেখলেই বোঝা যায় তাকে খাঁটি বিদেশিনী। আশাকে দেখে মুখ বাঁকিয়ে শালুক চলে গেল। একটা জাম কালার হিজাবে আশাকে ভীষণ সুন্দর লাগছে। আদনান আশাকে দেখে অবাক হলো। আশার এই লুকটা আদনানের অজানা। আশা হাসতে হাসতে বলল, জানো ধ্রুব কাল রাতে আমাদের সবার জন্য গিফট এনেছে, আমার তো খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি, শাপলা আমাকে পরিয়ে দিয়েছে, সুন্দর লাগছে না? আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা। আশা মুচকি হেসে বলল, তুমি তো কখনো আমাকে কিছুই গিফট দাও না, আমেরিকায় থাকতেও তো দাওনি কখনো, দেশেও দাওনি, অথচ ধ্রুব কী সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট এনেছে। থ্যাংক ইউ ধ্রুব। ধ্রুব বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল। আশার দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়েলকাম বলে আবারও খাবারে মনোযোগ দিল। আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করে। আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? ধ্রুব কি আশাকে ইমপ্রেস করার একটা সূক্ষ্ম চাল চালছে নাকি? সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে না তো ধ্রুবর জন্য? তিক্ততায় ভরে গেল আদনানের মন। আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে আদনানকে। ভেবে নিয়ে আদনান ঠিক করলো আশাকে একা পেতে হবে, একা টাইম স্পেন্ড করতে আশার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে। একটা কাপে চা ঢালতে ঢালতে আদনান বলল, দারুণ একটা মুভি দেখবো আশা, তাড়াতাড়ি খেয়ে নাও, দুজন মিলে পুরো মুভিটা এনজয় করব। আশা বলল, না চলো ঘুরে আসি বাইরে থেকে। আদনান বিরক্ত হলো, বাহিরে গেলে কি আশাকে একান্তে পাওয়া যাবে? গাধি মেয়ে ওর প্ল্যান বানচাল করতে চাচ্ছে। আদনান মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে না আশা, আমার হাঁটুতে একটু ব্যথা করছে, হাঁটতে পারবো না আমি। ধ্রুব বের হতে যেতেই আশা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ধ্রুব? ধ্রুব জবাব দিল, বাহিরে যাচ্ছি, একটু ঘুরে আসি। আশা চা শেষ না করে দাঁড়িয়ে আদনানকে বলল, তুমি তাহলে রেস্ট নাও, মুভি এনজয় করো, তুমি তো হাঁটতে পারবে না, আমি ধ্রুবর সাথে ঘুরে আসি। ধ্রুব বের হয়েছে শালুকের স্কুলে যাবার উদ্দেশ্যে। স্কুলের টিচারদের সাথে দেখা করবে, আর সেই সাথে শালুককে একটু কড়াকড়ি দেওয়ার জন্য বলে আসবে। আশাকে ধ্রুব বলল, আমার তো একটু কাজ আছে আশা, আমাদের স্কুলে যেতে হবে, অনেক দিন হলো স্যারেদের সাথে দেখা করি না। আশা আগ্রহী হয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুলটা দেখতে। আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি, তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়ান্ট ছিলে। আদনান কিছু বলার আগেই আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে। চাইলেও আদনান যেতে পারল না, গেলে তার মিথ্যে ধরা পড়ে যাবে যে।
একটা খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে ধ্রুব হাঁটতে লাগলো। আশা কিছুটা পিছন থেকে ধ্রুবকে লক্ষ্য করছে। ধ্রুবর চলাফেরা, কথাবার্তা সব কিছুতে কেমন একটা পুরুষালী ভাব আছে। সেই তুলনায় আদনানকে আশার ন্যাকা মনে হয়। পুরুষ মানুষ হবে সিংহের ন্যায়, সারাক্ষণ কেন সে বিড়ালের মতো চলবে? আদনানকে ব্যাপারটা বলেও আশা বুঝাতে পারেনি। আশা থমকে দাঁড়ালো হঠাৎ করে। সে কি ধ্রুবর উপর দুর্বল হয়ে যাচ্ছে? এরকম তো কত ছেলেকেই আশা দেখেছে। আশার তো এরকম কতগুলো বয়ফ্রেন্ড আছে আমেরিকায়। কই, তাদের কারো প্রতি তো আশা এভাবে ইমপ্রেস হয়নি। তবে ধ্রুবকে নিয়ে আশা ভাবছে কেন? ধ্রুব সব কিছু আশার এত ভালো লাগছে কেন? শেষ ক্লাসের স্যার এসে শালুককে বলল, ধ্রুব এসেছে আজ স্কুলে। ছেলেটা ভীষণ ট্যালেন্টেড। তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ, সবাই তো মেধাবী শালুক। তুমি এমন কেন পড়ালেখায়? ধ্রুব, হেড স্যার সহ আমরা যতজন তোমার ক্লাস নেই সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যাতে একটু কড়াকড়ি দেওয়া হয় পড়াশোনার জন্য। শালুক দাঁত কিড়মিড়িয়ে মনে মনে বলল, তোর মাথায় 100টা কাক হাগুমুতু করুক তার ছিঁড়া ধ্রুব। আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিচ্ছি তবে দেখিস। বিকেলে শালুকের টিচার এলো শালুককে পড়াতে। শালুকের মনে হলো কেউ যেন ওর কলিজাটা কেটে ফালা ফালা করে দিচ্ছে। শালুকের রুমে গিয়ে ধ্রুব পলককে বসতে বলল। তারপর শালুক ভোঁতা মুখ করে নিজের চেয়ার টেনে পড়তে বসলো। পলক কুশলাদি জিজ্ঞেস করে বলল, তোমার সিলেবাস দাও আমাকে। সিলেবাসের কতটুকু শেষ করেছ তুমি আগে সেটা দেখাও। শালুক সিলেবাস বের করে দিল। ঝকঝকে তকতকে সিলেবাস দেখে পলক শালুকের দিকে তাকালো। তারপর বলল, সিলেবাস তো একেবারে নতুন দেখছি, মনে হচ্ছে আজকেই ছাপা হয়েছে। তুমি কি এর আগে কখনো সিলেবাস ছুঁয়েও দেখোনি? শালুক বিরক্ত হয়ে বলল, এসব ছোঁয়াছুঁয়ির মধ্যে শালুক নেই, বুঝলেন স্যার। সিলেবাস ধরে কি করব আমি? আমি আজীবন এদিক সেদিক তাকিয়ে এক্সাম দিয়ে পাশ করে এসেছি। এসব মেহনত করা আমার পক্ষে সম্ভব না। পলক হতভম্ব হলো শালুকের এরকম জবাব শুনে। শালুক ষড়যন্ত্রের ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল, আপনার সাথে একটা ডিল করি স্যার। সেই 1 ঘন্টা আপনি এসে আপনার মতো সময় কাটাবেন, ফোন টিপেন, চ্যাটিং করেন, কানে হেডফোন লাগিয়ে গান শুনেন, কোনো সমস্যা নেই। আমিও আমার মতো বসে খাতায় আঁকিবুকি করি। আপনারও শান্তি, আমারও শান্তি, কেউ জানবে না কিছু। আমি এমনিতেও পরীক্ষায় খারাপ করব, এটা আমাদের বাসার সবাই জানে। আমাদের ছোট্ট যে নিধি আছে সেও জানে এটা। মতির মা আছে না, সেও আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছে। তাই আপনার বদনাম হওয়ার কোনো চান্স নাই। মাস শেষে আপনি বেতন পেয়ে যাবেন। এরকম সুযোগ কি আর আসবে স্যার? এরকম অপরচুনিটি আপনাকে আর কেউ দিবে না। বলেন রাজি কি না? পলক ঘামতে শুরু করলো শালুকের কথা শুনে। এরকম স্টুডেন্ট কেউ কখনো পেয়েছে কি না পলকের জানা নেই। অলস বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে। রোদ পড়ে গেছে, সন্ধ্যা নেমে আসবে ধরণীর বুকে। পলক চলে গেছে 20 মিনিট আগে। আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে আসছে। শালুক বসে আছেন নিজের রুমে। কিছু ভালো লাগছে না তার। লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন শালুক ভেবে পায় না। কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে? শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারত। ধ্রুব এসে বিছানায় পা তুলে বসলো। তারপর শালুককে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোর? বিজনেসম্যান হয়ে গেছিস? ডিল করা শিখেছিস? সাহস কত তোর? টিচারের সাথে ডিল করিস না পড়ার ব্যাপারে? শালুক বিরস বদনে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সব কিছুর জন্য আসেনি। আমি এসেছি অন্য কাজে। খাবো, ঘুরবো, উড়বো, বিয়ে করব, সংসার করব, বাচ্চা সামলাবো। এসব লেখাপড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয়? ধ্রুব কটমট করে তাকালো শালুকের দিকে। শালুকের ভীষণ ভয় লাগলো, তবুও চেহারায় ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে বসে রইল। ধ্রুব একটু ভেবে মুচকি হেসে বলল, ঠিক বলেছিস। তোর লেখাপড়ার পিছনে অযথা এত টাকা নষ্ট করার কোনো মানে হয় না। শোন, আমি চাচাকে বলে দিচ্ছি আফিফার বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে। আমার জানাশোনা ভালো পাত্র আছে। আমার এক বন্ধুর বড় ভাইয়ের শুটকির ব্যবসায় আছে। বেশ অবস্থাপন্ন লোক ওরা। শালুক নাক কুচকে বলল, কি বললে তুমি? শুটকি? ওয়াক? ধ্রুব সরল মুখে বলল, ওয়াক করছিস তুই? তুই জানিস কক্সবাজারে ওনার 2টো শুটকির আড়ত আছে। কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস?
ধর কক্সবাজারে থাকতে পারবি তুই, সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো, হোটেল ভাড়া লাগবে না আমাদের। আচ্ছা এক কাজ করি, আমি চাচা চাচির সাথে কথা বলি এই ব্যাপারে, ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই, শুধু একটা হাবাগোবা বলদ টাইপের মেয়ে চাই। এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাবে বলে মনে হয় না। শালুকের বুক ফেটে কান্না এলো। শুটকি শালুকের 2 চোখের বিষ। বাসায় শুটকি রান্না হলে শালুক সেদিন নিচতলায় খেতেও যায় না গন্ধের ভয়ে, অথচ সেখানে কিনা তার বিয়ের কথা বলছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে। এই লোকের শরীর থেকে সব সময় শুটকির দুর্গন্ধ বের হবে, পারফিউমের বদলে এই লোক শুটকি গায়ে ঘষবে, ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে শুটকি প্রেমী। কল্পনায় এটুকু দেখেই শালুকের জ্ঞান হারাবার জোগাড়। শালুকের কাঁদো কাঁদো চেহারার দিকে তাকে ধ্রুবর ভীষণ মায়া হলো। ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলে, আমি আছি তো বোকা ফুল, তোকে অন্য কোথাও যেতে দিব না, আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো। ইচ্ছে হলেই সব কিছু করা যায় না, ধ্রুবও করতে পারল না, বরং হেঁড়ে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। শালুক তড়ি ঘড়ি করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরল, বিনীত ভঙ্গিতে বলল, না ধ্রুব ভাই, এই কাজ করো না, আমি ঠিকঠাক পড়বো, কিসের বিয়ে, কিসের সংসার, অনলি লেখাপড়া করবে শালুক। শালুকের জন্ম হয়েছে পড়ালেখা করার জন্য, পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনেস বুকে নাম লেখানোর জন্য শালুকের জন্ম। ধ্রুবর ভীষণ হাসি পেল শালুকের কথা শুনে। এই যে শালুক তার মুখে হাত চেপে ধরে আছে, ধ্রুবর ভীষণ ভালো লাগছে। বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেমন আনন্দিত হয় বৃষ্টির জল দেখে, ধ্রুবরও তেমন আনন্দ হচ্ছে। তবুও ধ্রুব শালুকের হাত সরিয়ে দিল, তারপর বলল, আর কোনো দিন যেন এসব কথা না শুনি আমি পলকের থেকে। ধ্রুব চলে যেতেই শালুক মাথায় হিজাব খুলে ফেলল, উপরের পাটির দাঁত নিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো, ধ্রুবকে টাইট দেওয়ার একটা দুষ্ট বুদ্ধি। সন্ধ্যাবেলায় চা খাবার সময় শালুক কিচেন থেকে এক পিরিচে করে চিনি নিয়ে এলো কিছুটা, তারপর ধ্রুবর বেডরুমে গিয়ে বিছানার চাদরের চারিদিকে ছিটিয়ে দিল। তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার মতো আনন্দ নিয়ে শালুক নিজের ঘরে গিয়ে ফিন্যান্স বই নিয়ে বসল। কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক করতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মাথায় এত সূত্র ঢুকলো না। একবার ভাবলো ধ্রুবকে ডাকবে, পরক্ষণেই সেই চিন্তা বাতিল করে দিল। যেই মানুষ তার জন্য শুটকি ব্যবসায়ী পাত্র পছন্দ করতে পারে, সে আজ যাই হোক শালুকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই না। তার সাথে কিসের লেনাদেনা? সবাই মিলে নিচতলায় গোল হয়ে বসেছে আফিফার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আফিফার রুমে শাপলা, শালুক, আশা তিনজনই বসে আছে। গত রাতের ঘটনার পর থেকে আদিবা বেগম আফিফাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন, পাছে মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে এই ভয়ে। ছেলের বাড়িঘর সবার পছন্দ হয়েছে, সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলেপক্ষকে জানাবে তাদের পছন্দের কথা। সবার অনুরোধে শালুকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে। সব কথার শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ আর 2 দিন পরে পাত্রপক্ষ আসবে এনগেজমেন্ট করতে, আর সেদিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে। আদনান কিছুটা স্বস্তি পেল, আফিফাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে। এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর। খালা খালুর সাথে কথা বলে 3-4 মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে হবে। আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, আশাকে ভরসা করতে পারছে না আদনান। রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজা নক করতে লাগলো কেউ একজন। মতির মা দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে, বিনীত ভঙ্গিতে বলছে, ধ্রুববাবু কি বাড়িতে আছেন, একবার ডেকে দিবেন? মতির মা মুখ বাঁকিয়ে এসে বলল, ধ্রুব ভাইজানের কাছে এক লোক আসছে, দেখা করতে চাই ভাইজানের লগে। খাওয়া রেখে ধ্রুব উঠে গেল, ধ্রুবর পিছনে পিছনে গেল হাসনা বেগম। হিন্দু লোকটাকে দেখেই ধ্রুব চমকে উঠল, যেমন তেমন চমকালো হাসনা। এত বছর পর কেন এসেছে? ধ্রুব কিছু বলার আগেই লোকটা বলল, দীপালি মা বড়ই অসুস্থ বাবু, বারবার আপনার নাম নিচ্ছেন, আপনাকে একটু দেখতে চাচ্ছেন। ধ্রুব শান্ত স্বরে জিজ্ঞেস করল, দীপালিকে? আমি এই নামে কাউকে চিনি না। হাসনা পেছন থেকে ধ্রুবকে ধরে বললেন, এভাবে বলতে নেই ধ্রুব, যাই হোক জন্মদাত্রী মা তোর।
ধ্রুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, নেই নেই, কেউ নেই, আমার মাও নেই, বাবাও নেই। এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি, আজকেও আমাকে তার লাগবে না। আমি এমন কোনো রোগের ওষুধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে। ধ্রুবর চিৎকার শুনে ডাইনিং টেবিলে বসা সবাই চমকে উঠল। এত রেগেছে কেন ধ্রুব? সবচেয়ে বেশি ভয় পেল শালুক। এরকম চিৎকার করে কেউ কথা বললে শালুকের ভীষণ কান্না পায়, কাঁপতে থাকে। একে একে সবাই দরজার দিকে এগিয়ে গেল। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে ধ্রুব চলে গেল নিজের রুমে। ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণ তার বাবার রুমে বসেছিলেন। যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করে না, তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না। ছেলে বাড়িতে যে কটা দিন আছে যাতে নিজের মতো করে থাকতে পারে, এজন্য নিজেই সরে সরে থাকেন। ধ্রুবর চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন। ধ্রুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ধ্রুব এরকম চিৎকার করলো কেন? হাসনা বেগম সবটা বলতেই সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো। ফরিদার চোখ দুটো কি ছলছল করছে অশ্রুতে? কে জানে, দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা। হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব দরজা খুলল কিছুটা সময় নিয়ে। মোটা পিলারের আড়াল থেকে শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হুট করেই চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ছোট বাচ্চাদের মতো করে। সেদিনই শালুক প্রথম জানতে পারল ধ্রুব নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মন আছে। আজ যাই বলো, আমাকে এক অনুরোধ করো না, ওনাকে দেখতে যাই যেন। এই দুনিয়ায় মা বাবা থাকার পরেও তো অনেকে অনাথ হয়, আমিও তাদের দলের একজন। আমার কোনো পিছুটান নেই চাচি। হাসনা বেগম কোমল গলায় বলল, সে যে জন্ম দিয়েছে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। ধ্রুবর রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, কেন জন্ম দিল চাচি? আমি কি নিজে থেকে এই দুনিয়ায় আসতে চেয়েছি? আমাকে কেন তারা এই দুনিয়ায় আলো দেখালো? আর তারপর দুজনের যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল, তখন দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ ভাবল না আমার কথা। হাসনা বেগম কি জবাব দিবেন এই প্রশ্নের? দীপালি এই বাড়ি থেকে চলে গিয়েছি ধ্রুব যখন ক্লাস 5-এ পড়ে তখন। ধ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার। এত বছর পর আজকে দীপালির মনে হলো ছেলের কথা। ধ্রুব নিজেকে সামলে নিতে বেশি একটা সময় নিল না। মুচকি হেসে চাচিকে বলল, আমি শুয়ে পড়ি চাচি, যাও তুমি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো আছি চাচি, যাও তো এখন। হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে এলো। নিচতলায় সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায়। হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝল ধ্রুবকে মানাতে পারেনি হাসনা বেগম। সেলিম সাহেব চোরের মতো মুখ করে বসে রইলেন। সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভাবেন। আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন, কেন সেই সময় আবেগে পড়ে এরকম কাজ করলে মেঝো ভাই? আমরা সবাই কত নিষেধ করলাম, হিন্দু মুসলমানের বিয়ে না করতে কত নিষেধ করলো, তবুও করলে। তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন? সে তো বহতা নদীর জলস্রোত ছিল। তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ। তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে নাকি? দেবীর মতো রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ে তো আমাদের মতো হেঁসেল ঠেলতে আসেনি। সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন। আজ আর নিজেকে সামলে রাখতে পারলেন না। চিৎকার করে বললেন, সব দোষ কি আমার ছিল ভাবি? তোমার সম্মানিত শ্বশুর কি কাণ্ড করেছে? তার মুখে নাকি চুনকালি পড়ে গেছে আমি হিন্দু মেয়ে বিয়ে করাই। দীপালি কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি? এত বড় ঘরের মেয়ে হয়েও তো সে নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে। বাবা তার হাতের পানি খাবেন না, খাবার খাবেন না, তার ছায়া দেখলেও সরে যাবেন। সে যত বাবা বাবা বলে আপন হতে চাইতো, বাবা ততই তাকে ঘৃণা করত। এই পৃথিবীতে কি আর কেউ এরকম বিয়ে করেনি? নুরুল ইসলাম সাহেব জবাব দিতে গিয়েও দিলেন না। ছেলে এখন উত্তেজিত হয়ে আছে। এখন তিনি যৌক্তিক কথা বললেও সে বুঝবে না। এসব নিয়ে তিনি ভাবছেন না। তিনি শুধু ভাবছেন নিজের নাতির কথা। ছেলেটা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছে। দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিচের দিকে তাকিয়ে রইল। ধ্রুবর যতই অপরাধ অন্যায় সব শালুক এক নিমেষেই ভুলে যায় ধ্রুবর মন খারাপ দেখলে। শালুকের ইচ্ছে করছে যে কোনো মূল্যে ধ্রুবর মন ভালো করে দিতে।
হঠাৎ করেই শালুকের মনে হলো ধ্রুবর বিছানায়ও চিনি ছিটিয়ে এসেছে, রাগ করে যাতে ওকে পিঁপড়া কামড়ায়। এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় ধ্রুবকে? শালুকের কান্না পেল ভীষণ। কেন তখন এই কাজ করেছে? এখন কি করবে? ধ্রুব কি দরজা খুলবে? শালুক ধ্রুবর রুমের দরজা নক করলো। ধ্রুব ভেতর থেকে জিজ্ঞেস করলো, কি চায়? শালুক ভীত সন্ত্রস্ত হয়ে বলল, মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে। ধ্রুব দরজা না খুলেই বলল, লাগবে না, ভাগ এখান থেকে, আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি। শালুকের কান্না এসে গেল। চোখের জল মুছে শালুক আবারও ডাকলো। ধ্রুব আর জবাব দিল না। ভেতরে ধ্রুব ভেঙে চুরে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায়। এমন অদ্ভুত ভাগ্য কেন তার? কে দিবে এই জবাব?